সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের সাথে বরাবরের মতন স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং তাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমরা নিব। তার আগে একটু আমাদের অতিথির পরিচয়গুলো একটু আপনাদের জানিয়ে দিই। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর এম এ মান্নান, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ছিলেন। এবং আমাদের সাথে আরও আছেন মেজর ডক্টর খসরু সামাদ, যিনি ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে আছেন ফার্মাকোলজি ডিপার্টমেন্ট আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, এবং দর্শক আমাদের বিশেষজ্ঞ অতিথির পরিচয় জেনেছেন। যেটা বলছিলাম, আমাদের এটা যেহেতু লাইভ একটা প্রোগ্রাম, আপনাদের যদি আলোচনা সাপেক্ষে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে কিছু জানার থাকে, সেটা আমাদের বিশেষজ্ঞ অতিথিকে জিজ্ঞেস করতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে এখনকার সিচুয়েশনের সাথে সম্পৃক্ত রেখে একটু, যেহেতু জ্বরের সিজন চলছে, একটু ডেঙ্গুর বিষয়ে ছোট করে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান, যদি উনি একটু বিস্তারিত বলবেন এই বিষয়টা নিয়ে, বাট আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি শুরুতে। এটা একটা সবারই অবশ্য, আপনাকে এবং সকল দর্শকবৃন্দুকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। এই ডেঙ্গু একটা এমন একটা এক প্রকারের মশাবাহিত রোগ। এটা বলা হয় যে ফ্রেশ পানিতে এটা জন্মগ্রহণ করে। যদি ফ্রিজের নিচে অনেক সময় পানি থাকে, তারপরে দেখা যায় যে মাঠে অনেকে চার কাপ বা ওই যে প্লাস্টিকের কাপগুলো খেয়ে ফেলে রাখে, নারিকেলের খোসা রাখে, এগুলাতে পানি জমে ওই ফ্রেশ পানিতে এটা জন্মগ্রহণ করে। এই ডেঙ্গু সাধারণত মানে এর উপসর্গটা 3 থেকে 4 দিনের মধ্যে এর উপসর্গ হয়। উপসর্গটা সারা শরীরে ঘামাচির মতো লাল দাগ হয়ে যায়, এটা সাধারণত হয়। আর ডেঙ্গুতে সমস্ত শরীর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এর সঙ্গে সম্পৃক্ত আর একটা আছে, সেটা আমাদের ডেঙ্গির সাথে কিছুটা মিল খায়, চিকুনগুনিয়া বলে, এবং এটাই সিজনে অনেক হচ্ছে, এখন হচ্ছে। পাশাপাশি এটা আমরা মানে খুব গুরুত্ব দিয়ে এটা চিকিৎসা করা হয়। ডেঙ্গিটা এমন একটা যে এটা দেখবেন যে যারা দিনের বেলায় এটা কামড়ায়, সেই জন্য আমরা দিনের বেলা যারা মশার আশেপাশে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই সবচেয়ে বেশি জিনিস, এটাই আমাদের করতে হবে। এবং মানে যে সোর্স থেকে আসলে রোগটা তৈরি হচ্ছে সেই সোর্সটাকে কন্ট্রোল করা আছে। মানে আমাদের সবচেয়ে সচেতনতা ডেভেলপ করতে হবে প্রত্যেক লোকের, যে যেখানে পানি আটকে থাকে, পানি যেখানে মানে একটা বাড়িতে ফেলে রাখছে, মাঠে দেখা যাচ্ছে যে একটা দই বা অন্যান্য জিনিস খাওয়ার পরে ওটা ফেলে রাখছে, ওইটা দেখা যায় পানি, বৃষ্টির পানি জমে ওইটাতে জন্মগ্রহণ করছে। ওই জিনিসটাকে আমাদেরকে সবচেয়ে এই সচেতন ডেভেলপ করে, যাতে পানি বাড়ির আশেপাশে, ঝোপ জঙ্গল, বাড়ির আশেপাশে কোনো মানে পানি যাতে আটকে না থাকা, যেমন ইভেন যারা গ্যারেজে কাজ করে টায়ারের উপরে যে পানিটা জমে, এটাতেও কিন্তু ডেঙ্গু মানে জন্মগ্রহণ করতে পারে এই মশার থেকে, ডেঙ্গি যে মশা। জি জি জি, এটা খুবই এটা গুরুত্ব। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই জন্য আমরা বলি যে এটাকে আমরা সবচেয়ে আগে প্রাধান্য দেব। যে এটা ডেঙ্গু হলেই যে অনেকের আতঙ্ক, এটা কিন্তু আতঙ্কের কোনো দরকার নেই। এটা সাধারণত ম্যাক্সিমাম 80% রোগী বাড়িতেই চিকিৎসা নিয়ে তার সেরে যায়। পরে 2-1টা কেস যাদের ডেঙ্গু হিমোরেজিক ফিভার হয়, যাদের মানে রক্তক্ষরণ হচ্ছে, দাঁত দিয়ে ব্রাশ করতে রক্ত পড়তেছে, চোখে লাল হয়ে যাচ্ছে, রক্ত জমাট বেঁধে, এই ধরনের রোগীগুলোকে সাধারণত আমরা বাড়িতে না চিকিৎসা করে হসপিটালে পাঠানো, মানে যাদের কিছু কমপ্লিকেশন হচ্ছে সেসব ক্ষেত্রে হসপিটালে পাঠানো উচিত। জি, অনেক ধন্যবাদ। ডক্টর খসরু, আপনার কাছ থেকে একটু, আপনার যেহেতু পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট, আমরা সাধারণত বেশিরভাগ সময় যারা ক্লিনিক্যাল স্পেশালিস্ট আছেন, যারা মেডিসিন প্র্যাকটিস করছেন ডিরেক্টলি, তাদের সাথে হয়তো বিষয়গুলো আলোচনা করি। আপনি ফার্মাকোলজিস্ট হিসেবে আসলে এই ডেঙ্গুর বিষয়টাতে আমাদের দর্শকদের জন্য কি নতুন তথ্য দিতে চান বা কি তথ্য শেয়ার করতে চান? জি, স্যারের কথার সাথে একটু যুক্ত করার প্রাসঙ্গিকতা দেখছি যে এখন আমরা জেনে গেছি যে ডেঙ্গুর 4টা উপধরন আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, এবং সম্প্রতি বলা হচ্ছে হয়তো ডেন 5ও আছে। এতে যে সমস্যাটা হচ্ছে, এক একটা ক্ষেত্রে প্রেজেন্টেশন এক এক রকম বা একটু হেরফের আছে, কিছু ইউনিক প্রপার্টি আছে আর কিছু ফ্যামিলির কমন প্রপার্টি আছে, ফলে যে খুবই ক্লাসিক্যাল প্যাটার্নে আসবে নট নেসেসারিলি। সুতরাং সিমটমের ক্ষেত্রে আগে যেরকম বলতো যে জ্বর হবে এবং জ্বর অনেক বেশি,
105 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়। এখন ক্ষেত্র বিশেষে অ্যাফিব্রাইলও হতে পারে, অর্থাৎ কোনো জ্বর নাই। আগে আমরা যেটা বলেছিলাম, স্যার বলেছেন যে ব্যথাটা এত বেশি, একটা উপমা দেওয়া হয় যে বস্তার ভিতরে কাউকে ঢুকিয়ে যে যদি মারা হয় তাহলে পরে ব্যথাটা যেরকম হবে তাহলে সেরকম ব্যথা হতে পারে। ব্রেকবোন ফিভার আপনি বলেছেন। আর যেটা বলা হয়েছে যে রেট্রোবালবার পেইন চোখের পিছনে, এটা একটা বড় কার্ডিনাল ফিচার। কারণ আমরা চিকুনগুনিয়ার কথাটা একটু আগে এসছে, চিকুনগুনিয়া, ডেঙ্গু, নন স্পেসিফিক ফ্লু ডে টু ডে লাইফের যেগুলি, অথবা কোভিড, এগুলি কিছু কমন প্রপার্টি থাকাতে পেশেন্টের এন্ডে পেশেন্ট প্রথমে একটা কনফিউশনে পড়ে যেতে পারে যে তার এই 4টার কোনটা আছে। এবং ক্ষেত্র বিশেষে ব্লিডিং ডিসঅর্ডারের কথা বলা আছে, সেটা আমরা আলোচনা একটু আগে করেছি। আর এই 4টা হওয়ার মধ্যে যাই হোক না কেন, রোগীর এন্ডে আসলে ডিসিশন নেওয়াটা ঠিক না যে এইটা এই 4টার ভেতর যে কোনো একটা, তাহলে আমার চিকিৎসার ধরনটা এরকম হওয়া উচিত। ওনারা সাধারণত নিজে ডায়াগনোসিসটা করতে চান। ডায়াগনোসিসের প্রশ্ন যখন এসছে, সেটা অন্তত ডেঙ্গুটা আলোচনা হওয়ার এটা দোষের কিছু না। আমরা ইত্য বছরে গণমাধ্যমে বলতে শুনেছি যে 2টো পরীক্ষা মূলত হয়, একটা হচ্ছে NS1, যদি 3 দিনের ভেতরে আমরা ডেঙ্গুটা টেস্ট করতে পারি, আর আরেকটা যদি 3 দিন অতিক্রম করে তাহলে IgG, IgM দেখা হয়। এগুলো সবই তো টেকনিক্যাল টার্মিনোলজি, অর্থাৎ এগুলি পজিটিভ হলে পারে রোগী বুঝবে ডেঙ্গু হয়েছে, মানে কাগজে ডকুমেন্টেড। আর ক্ষেত্র বিশেষে এগুলিও নেগেটিভ হতে পারে, তখন আমরা প্যাক সেল ভলিউম দেখি, PCV। তো এটা অনেক কথা, খুবই আমি সামারি করে যদি বলতে পারি, রক্তের 2টো অংশ, পানীয় আর একটা কোষীয়, পানিটা চলে গেলে সেলটুকু থেকে গেল, তাহলে সেলটা যদি বেড়ে যায় তাহলে ওটা PCV। অর্থাৎ ক্ষেত্র বিশেষ আমরা বলেছি একটু আগে, এই 2টো নেগেটিভ হলেই ক্লিনিক্যালি যদি আমাদের ধারণা হয় যে এটা ডেঙ্গু, তখন এটার সাথে কোরিলেট করে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। আমার টোটাল আলোচনা করার মেসেজটা আর চিকুনগুনিয়া পার্থক্যটা হচ্ছে, মূল ব্যথাটা হচ্ছে লিমসে। ওইটা ইয়ের ক্ষেত্রে ডেঙ্গুতে আমরা বলছি মূলত জয়েন্টে, অস্থির সন্ধিতে, আর এগুলো তো অস্থিতে, হাড়ে। তো কিন্তু এইগুলি দিয়েই রোগীর উচিত হবে না কত শত সিদ্ধান্ত পৌঁছে যাবে, এটা চিকিৎসকের সিদ্ধান্ত। অবশ্যই যে কোনো রোগের ক্ষেত্রে ডায়াগনোসিস তো চিকিৎসকের কাছ থেকে আসে। আমি একটু অ্যাড করি, ওই সিমটমের রক্ত পরীক্ষার সঙ্গে যদি আমরা আরেকটা জিনিস, PCV বলছেন একটা, এটা ঠিক আছে। আরেকটা জিনিস হলো আমাদের প্লেটলেট। টার্গেট পয়েন্টটা হলো প্লেটলেট। আমি স্যার আলোচনায় আসছিলাম, তো প্লেটলেটের আলোচনা যখন চলে এসছে, আবার প্লেটলেটের মিথের পর্যায়ে চলে গেছে। মানে একটা জ্বরের রোগী আসলে প্রথমে বলে আর আমার প্লেটলেটটা করাই দিলেন না, এইটা ওভার রিঅ্যাক্ট করাটাও আবার এক ধরনের, আমি মনে করি যে একটা প্যানিকের ভেতরে চলে যাবে। এটা সিদ্ধান্ত ডাক্তারেরই হতে পারে। আবার প্লেটলেটের প্রশ্ন আসলে রোগী জানতে চায় কত, এটা তো 4.5 লক্ষ থেকে 2.5 লক্ষ হতে পারে। তাহলে 2.5 লক্ষ, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা ভাঙছে আবার তৈরি হচ্ছে, জন্ম মাত্র 7 থেকে 10 দিন পর্যন্ত, প্রতিদিনই কিছু মারা যাবে, প্রতিদিন তৈরি হবে। এখন বেশি যদি ভেঙে যায় আর কম তৈরি হয়, তাহলে রেশিওটা অল্টার হয়ে গেল। এটাই হচ্ছে মূল উপপাদ্য। এখন 1.5 লক্ষ কমতে যদি বলা আছে, 2টো কথা, যে 20,000 যদি হয় এবং তার যদি অন্য কোনো জটিলতা হয়, তাহলে পরে প্লেটলেট দেওয়ার প্রশ্ন আছে, অথবা 10,000, তাহলে এইটা আসলে অনেক পরে। এবং সেই ক্ষেত্রে প্লেটলেটের সিদ্ধান্তটা আবারও বলছি যে চিকিৎসক নেবে। অতি উৎসাহ যদি আপনি নিতেই চান, তাহলে একটা কাজ করতে পারেন যে 4টা ডোনার আপনি রেডি রাখতে পারেন, আগে থেকেই ব্লাড নিয়ে। এটা আসলে আমরা কোনো জাস্টিফিকেশন দেখি না। তবে প্লেটলেটের একটা ইয়ে আছে যে যখন 50,000-এর নিচে নামে তখন ব্লিডিং টেন্ডেন্সি শুরু হয়। যেমন যদি ব্রাশ করে তখন থেকে রক্ত হতে পারে। যারা মেয়েদের যখন মাসিক হয়, মাসিক বেশি হয়ে গেল, মেনোরেজিয়া বলা হয়। আর যদি কোনো জায়গায় কাটা গেল, ব্লিডিং শুরু হয়। আর আতঙ্কের কিছু নেই। এটা অনেক সময় দেখে যে আমার 30,000 40,000 আসছে, আমার কি হবে, কিন্তু সিমটম না থেকে কোনো কিছু না। আমার দেখা রোগী অনেক দেখা যায় 10,000 থেকে 12 এর মধ্যে আছে, কমে গেছে, এটা নিয়ে এত ভয় নাই। সেটার সাথে যদি উপসর্গ থাকে, ওটা দেখে চিকিৎসক নিজেই চিকিৎসা দিবেন। জি, এবং ওই বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা আলোচনা করে প্লেটলেট কমে গেলেই যে সবার মধ্যে ভয় কাজ করে, সেটার বিষয়টা আসলে আমরা জানাতে চাই যে সবসময় এখানে ব্লাড ট্রান্সফিউশনের দরকার নেই, বা সবসময় যেটা থেকে কমপ্লিকেশনস হবে ব্যাপারটা এরকম না। জি, এবং শতকরা হারে খুবই কম, আরেকটা শতকরা হারে 1%-এরও কম ব্লাড ট্রান্সফিউশন দরকার। আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া থাকে, যদি জ্বর এইরকম জ্বর আসে এবং গায়ে র্যাশ থাকে, তাহলে অন্তত আমরা শুধু প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করি। অন্যান্য যে ব্যথার ট্যাবলেটগুলো আছে সেগুলো না দেওয়াই ভালো, যেমন এসিক্লোফেনাক,
তারপর ক্লোফেনাক আর অন্যান্য ন্যাপ্রোক্সিন এই ধরনের দেওয়াটা মানে উচিত না। বেদনানাশক আরো bleeding ওষুধগুলোর tendency বেশি ব্যাপারেও হতে পারে। যাতে একটু সাবধানতা জি, অবলম্বন জি, করা জি, হয় হুম। এবং হাইড্রেশনটা যাতে সবাই জি, একটু মেইনটেইন এটা করে। সবসময় মেনটেন করতেই হবে জি হাইড্রেশন। স্যার একটু আপনার বিষয়ে আসি, সেটা হচ্ছে ডায়াবেটিস, যেটা জি, খুব জি। কমন একটা প্রবলেম পুরো বিশ্বের মধ্যে, স্পেশালি আমাদের দেশেও। জি, এবং জি, যারা জি। ডায়াবেটিস রোগে ভুগছেন তার সাথে অন্যান্য আরো অনেক ধরনের রোগী কিন্তু আক্রান্ত হয়ে যান। জি, জি, সো এই ডায়াবেটিসের বিষয়টা একটু জানতে চাচ্ছি প্রথমে আপনার কাছ থেকে। ডায়াবেটিক রোগী আসলে আমরা কাদেরকে বলবো? না, ডায়াবেটিস তো সিম্পলি আমরা যদি সকল জনগণের, সাধারণ জনগণের কাছে বুঝি যে ঘন ঘন প্রস্রাব হয়, পানির পিপাসা বেশি লাগে, রাত্রে 3-4 বার করে প্রস্রাব করে উঠতে হয়, শরীর দুর্বল লাগে, শুকায় যায়, গলা শুকায় যায়, তারপরে শরীর দুর্বল লাগে, এই সমস্ত জিনিসগুলো সাধারণভাবে হয়। কিন্তু একটা সবচেয়ে একটা আতঙ্কের বিষয় হলো কি, মোর দেন 60% রুগী সিমটম থাকে না, কোনো উপসর্গ থাকে না। এটা একটা ভিতরে ভিতরে তাদের অনেক অর্গান নষ্ট করে যাচ্ছে, কিন্তু কোনো সিমটম থাকে না। ডায়াবেটিস তো এখন সারা বিশ্বে ইপিডেমিক আকারে ধরা গেছে। প্রায় 70 crore পিপল বিশ্বে হচ্ছে। আমাদের দেশে, বাংলাদেশে প্রায় 1,30,00,000 লোক ডায়াবেটিস ভুগতেছে, প্রায় মোর দেন 10% রুগী মানে ডায়াবেটিসে ভুগতেছে। সুতরাং ডায়াবেটিসকে খুব গুরুত্ব দিতে হবে। এই জন্যই গুরুত্ব দিতে হবে যে এর কমপ্লিকেশনটা, জটিলতাটা এত বেশি, এত তৎক্ষণাৎ রুগীকে কোনো ক্ষতি করে না। এটাই একটা সমস্যা। মানে অন্যান্য যেমন যদি জ্বর হলো, ফ্লু হলো, সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা, কিন্তু এটার কিছুই না, ভিতরে ভিতরে অর্গান নষ্ট করে দিচ্ছে। এমনকি যদি মেয়েদের এইরকম থাকে, দেখেন ডায়াবেটিস আছে কিন্তু উপসর্গ নাই, তাই বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না, অথবা বাচ্চা মানে বিয়ে হচ্ছে, বাচ্চা কনসিভ করতেছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এরকম পুরুষেরও এরকম পুরুষত্বহীন করে দিচ্ছে, ওই যে লং টার্ম আনকন্ট্রোল থাকে। তার মানে ফিজিওলজিক্যাল ফাংশনগুলো তো এটা হ্যাম্পার করছে। জি জি, এটা এবং সবচেয়ে এটা হলো টার্গেট পয়েন্ট আছে, যেটা আমরা ডায়াবেটিসের যে সমস্ত ডায়াবেটিস যে হার্ট ডিজিজ, কারণ এটা ভাস্কুলোপ্যাথি করে, সমস্ত ছোটো রক্তনালীগুলোকে সে নষ্ট করে দেয়। নষ্ট যখনই করে দিবে আমরা সেটা, তখন তার মাইক্রোডাল ইনফাকশন, রেটিনোপ্যাথি, চোখের জটিলতা, তারপরে কিডনির জটিলতা, আপনার হলো পেরিফেরাল নার্ভগুলো নষ্ট করে নিউরোপ্যাথি। এই নিউরোপ্যাথি হলে ডায়াবেটিস রোগী যদি লং টার্ম নিউরোপ্যাথি থাকে, তাহলে তাদের এক তো পায়ে হাত পা জ্বালা পোড়া, বলে স্যার মরিচের মতো জ্বলে। এটা আপনি বলছেন যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, অনেক দিনের ডায়াবেটিস, এবং অনেক দিনের ডায়াবেটিস তো অনেকে বুঝেও না যে আমার 20 বছর থেকে ডায়াবেটিস আছে, কারণ সে সিম্পলি বলে যে আমার তো এমনি পানি বেশি খাই, প্রস্রাব বেশি হয়। আরে পানি আপনি বেশি খাবেন কেন, আর প্রস্রাব বেশি হবে, এটাও একটা সিমটম, কিন্তু ওরা নিজে চিকিৎসা করে বলে যে এটা স্বাভাবিক। সুতরাং এই জিনিসটাকে সবাইকে আমি বলবো যে এটা গুরুত্ব দিতে হবে। এটার সঙ্গে সঙ্গে ইভেন 40 বছর বয়স হলেই তাকে অন্তত গোল্ড স্ট্যান্ডার্ড একটা টেস্ট, ব্লাড সুগার, এটা করে অবশ্যই উচিত। স্যার টেস্টের বিষয়টা যেহেতু এসেছে, এবং ডায়াবেটিস আপনি বললেন বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু উপসর্গ থাকে না, তার মানে এটা একটা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হয়। বিভিন্ন ধরনের টেস্ট তো আছে, কি কি ধরনের টেস্টগুলো আছে এবং সেটার গুরুত্বটা কি? সিম্পল টেস্টটা এখন সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলেই এই টেস্টটা আছে। একটা সিম্পল একটা মেশিন বেরিয়েছে, গ্লুকোমিটার, এটা দিয়ে সঙ্গে সঙ্গে টেস্ট করা যায়। এটা আমি মনে করি যে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তাদের ফ্যামিলি থেকে একটা করে রাখা উচিত। খুব বেশি উইথিন রিস্ক মানুষের মানে কিনের মধ্যেই, দামের মধ্যে আছে। এটা অবশ্যই। আর একটা গোল্ড স্ট্যান্ডার্ড, যদি আমার ডায়াবেটিসের কোনো সিমটম নাই, কিন্তু সিমটম না থাকলেও যে ডায়াবেটিস আছে, এটাকে স্ট্যান্ডার্ড টেস্ট করতে হয়। এটা খালি পেটে একটা ব্লাড সুগার করবে, যদি 7 বা 7-এর উপর থাকে, তাহলে এটা আমরা বলবো যে তার ডায়াবেটিস। এবং গ্লুকোজের 200 ml গ্লুকোজ বা 1 গ্লাস পানিতে গ্লুকোজ দিয়ে গুলাইয়া 2 ঘন্টা পরে, খাওয়ার পরে 2 ঘন্টা পরে যদি পরীক্ষা করে দেখা যায় 11.1, তাহলে এটা ডায়াবেটিস। আর একটা সবচেয়ে সুবিধা হলো কি, বর্তমানে ওই 3 মাসের একটা গড় বের করছে, HbA1c। এটা যদি মোর ইকুয়াল আর মোর দেন 6.5 হয়, 6.5, আগে 7 ছিল, এখন আরও কমায় নিয়ে এসে এটাতে যদি হয়, তাহলে এটাও ডায়াবেটিস হিসাবে গণ্য করব। ডায়াবেটিস যখনই আমরা, যদি কেউ আমাদের কাছে তো অনেক রুগী আসে গ্রামগঞ্জ থেকে, তাহলে যে বিকালবেলা হয়তো আসলো, আমরা একটা করে দেখলাম, যদি RBS নামে র্যান্ডাম ব্লাড সুগার যখন তখন করলো, তার যদি 15 বা তার উপরে পাওয়া যায় মিলিমোল পার লিটার, তাহলে বুঝে সে ইনক্লুড করা হবে। তারপরে আমরা তাকে আবার একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট করে তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসার মাধ্যমে
নিয়ে আসবো। জি, ধন্যবাদ। চিকিৎসার বিষয়টা আপনার কাছ থেকে অবশ্যই জানবো। তার আগে ডক্টর খসরু, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে জ্বরের বিষয়টা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, জ্বর মানেই সাথে অ্যান্টিবায়োটিকের একটা বিষয় চলে আসে, সাথে ব্যথানাশক ওষুধও অনেকেই খান যেহেতু জ্বরের সাথে ব্যথাও থাকে। সো ফার্মাকোলজিস্ট হিসেবে এটার বিষয়ে আপনি কি রিফ্লেকশন দিতে চান? আমাদের আসলে সোসাইটিতে যে অ্যান্টিবায়োটিকের মিস ইউজ যে বিষয়টা আছে বা জ্বর হলেই যে ওষুধ খাওয়ার যে প্রবণতা আছে অ্যান্টিবায়োটিক, এটাকে আপনি কিভাবে দেখেন বা আমাদের দর্শকদের সচেতন করার জন্য বিষয়ে কি বলতে চান? জি, ধন্যবাদ। আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা কথা বলেছেন। দেখেন, 4টা অসুখ নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি। প্রথমে হচ্ছে ডায়াবেটিস সংশোধনী, একটা ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, আর দৈনন্দিন জীবনে যে ফ্লু। এই 4টা ডিজিজই হচ্ছে ভাইরাল রিলেটেড। কোভিডের ভিত কোভিড আছেই, ডেঙ্গুর একটা ভাইরাস আছে, চিকুনগুনিয়া একটা ভাইরাস থেকে আসে। মশা তার ভেক্টর, কিন্তু অসুখটা তো আসলে ভাইরাল। এখন আমরা বলতে চাচ্ছি অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক একটা ঔষধ যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাহলে আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাস অ্যাবসলিউটলি দুইটা আলাদা রকম দুইটা মাইক্রো অর্গানিজম। তাহলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকাই ভাইরাসের পর নাই। অর্থাৎ এই 4টা ডিজিজ একে যদি আমরা অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করি, ওই ঔষধগুলি কোনো মূল চিকিৎসাতে কোনো ভূমিকা রাখবে না। তাহলে অপ্রয়োজনীয় ওষুধ তো হয়েই গেল, এবং অপ্রয়োজনীয় ওষুধ বারবার করে খেলে অ্যান্টিবায়োটিক কাজ করে না, যাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি। সুতরাং কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, সেই ক্ষেত্রে চিকিৎসক দরকার মনে করলে অ্যান্টিবায়োটিক দিতে পারে। অথবা সেকেন্ডারি ইনফেকশন না হয়, যদি সেরকম ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, তাহলে পারো ডাক্তার দিতে পারে। কিন্তু বারবার করে আমি বলতে চাচ্ছি যে পেশেন্টের এন্ডে নিজের থেকে অথবা নন কোয়ালিফাইড পার্সন, যার দোকানে যে বললো, তো ওই একটা দোকানদার, আমি তার প্রতি স্নেহ বা সম্মান রেখে বলছি, তার তো ডোজ, ডিউরেশন, কতদিন খাবে, তার কি পার্শ্ব প্রতিক্রিয়া, এটা তো তার জানা উচিত না, তো জানার কথা না, সেটা সে দিয়ে দিতে পারে। এবং নন যাদেরকে কেবল অ্যান্টিবায়োটিক সবাই লিখতে পারে না, আর যারা লিখতে পারে না, আমি বলতে চাচ্ছি যে পল্লী চিকিৎসক, তাদেরকে একটা প্যারামিটার দেওয়া আছে যে তার বাইরে যদি ওনারা যান তাহলেও এটা রোগীর জন্য ক্ষতি হবে। আর আপনি ওষুধের প্রসঙ্গটা তুলেছেন, এটা অত্যন্ত সংবেদনশীল যে কোভিডে অথবা এই 4টা ওষুধে বারবার মূলত ডেঙ্গুতে কোন ওষুধ দেওয়া যাবে না। স্যার একটু কাভার করেছেন, বলেছেন যে কোনো ব্যথানাশক ওষুধ। এই নামগুলি আমার সময়কালে আমরা জেনে গেছি, কেউ আইবুপ্রোফেন, ক্লোফেনাক, ইন্ডোমিথাসিন। কিন্তু সবচেয়ে ব্যাপক ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন কোনো ব্যথা ছাড়াই হার্টের প্রিভেনশন হিসেবে, হার্ট অ্যাটাকের অনেকেই আগের থেকে খাওয়ার প্রবণতা থাকে বা এমনি খেতে থাকেন, এবং এলাই কিছু ওষুধ আছে ওই জাতীয়। তাহলে এই জাতীয় ওষুধ উনি আগের থেকে যদি খান, এটাকে বন্ধ করতে হবে। আমি আবার বলছি যে এটা একটা থামরুল ওষুধের ব্যাপারে, সেটা হচ্ছে ব্যথার ওষুধ খাওয়া যাবে না। দ্বিতীয় থামরুল হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই। আর এগুলি খেলে অথবা ডিজিজ প্রসেসের নিজস্ব কারণে ব্যাপক ফ্লুইড লস হতে পারে, এটাকে প্লাজমা লিকেজ বলছি। প্লাজমা লিকেজ হলে রক্তটা ফেটে গেল, পানীয় অংশটা হয় পেটে চলে গেল অথবা বুকে চলে গেল। পেটে গেলে অ্যাসাইটিস, বুকে গেলে প্লুরাল ইফিউশন, এটা হচ্ছে, এবং এটা অত্যন্ত ডেঞ্জারাস থিং। তো এটাও রোগীর ক্ষেত্রে বোঝা মুশকিল, তাহলে তার পেটে ব্যথা হবে অথবা বুকে চাপ লাগবে, শ্বাস নিতে কষ্ট হবে। সেই ক্ষেত্রে এইটা প্যারামিটার যেটা হাসপাতাল ভর্তির ডিমান্ড করে। জি, আর অ্যান্টিবায়োটিকের বিষয়টা যেহেতু এসেছে প্রসঙ্গতই, রেজিস্ট্যান্সের ব্যাপারটা আসলে এখন খুব চ্যালেঞ্জিং একটা ইস্যু আমরা ডক্টরদের জন্য, কারণ আমরা যখনই টেস্ট করছি দেখি বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট থাকছে। এই চ্যালেঞ্জটা আসলে আমরা কেন ফেস করছি এবং সেটা ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি? জি, ধন্যবাদ। এটা শুধুমাত্র দেশীয় সমস্যা না, এটা বৈশ্বিক সমস্যা। এই যে অ্যান্টিবায়োটিক অনিয়মিত বা অপ্রয়োজনীয় সেবন করার প্রবণতা, এটা আমাদের সারা বিশ্বেই আছে, কিছু কম কিছু বেশি। একজন আছে যে অবিশ্বাসী, একজন হচ্ছে অতি বিশ্বাসী। মনে করে সে আগে থেকে একটা ওষুধ খেত, জ্বর সর্দি কাশি হলে সে মনে রেখেছে ওষুধটার নাম একটা শিক্ষিত মানুষ, ওনার জ্বর হয়েছে, মনে করতেছে যে আমি আবার ডাক্তারের কাছে যাব, তাহলে তো অ্যান্টিবায়োটিক খেলেই হয়। কিন্তু উনি তখন অ্যান্টিবায়োটিকটা শুরু করেছেন, কিন্তু এটা হয়তো ভাইরাল এমন কোনো অসুখ বা সেলফ লিমিটিং ডিজিজ, নিজে থেকে নিজে ভালো হয়ে যাবে, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা ছিল না। তাহলে উনি যে এই ওষুধটা অতি বিশ্বাসে খেলেন বা কারো পরামর্শে খেলেন, যিনি ডাক্তার ছিল না, এটা তার অপ্রয়োজনীয় হয়ে গেল। এবং একটু আগে আমি যে কথাটা বলেছি, তার একটা অ্যান্টিবায়োটিক সুনির্দিষ্ট ডোজ থাকে, যে দিনে 2 বার খাবে। আবার মিলিগ্রাম বেস বলে দেওয়া আছে, এটা 250 মিলিগ্রাম না 500 মিলিগ্রাম, এটা কি 7 দিন খাবে না 5 দিন খাবে। নিঃসন্দেহে এটা ডাক্তার ছাড়া অন্য কারো জানার কথা না। কতগুলি
কষান আছে, এটা গর্ভবতী মা খেতে পারবেন না, অনেকগুলি শিশু ছোট বাচ্চা এক্সট্রিম অফ দিয়ে যায়, বড় বয়সে খাওয়া যাবে না, সাইকিয়াট্রিক ইলনেস হলে পরে খাওয়া যাবে না, এবং ড্রাগ ইন্টারাকশন বলে কথা আছে। আগে থেকে উনি কোনো ওষুধ খেতেন, অ্যান্টিবায়োটিক তাকে দেওয়ার ফলে দুইটা ড্রাগকেই নিষ্ক্রিয় করে দিতে পারে। যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল মা যদি আগে থেকে খেতেন, এই ক্ষেত্রে অনেকগুলি অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ আছে যেগুলি এগুলি দেওয়া যায় না, মানে একসাথে খেলে একটা ওষুধ আর একটা ওষুধের কার্যক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। এমনকি কিছু ওষুধ আছে যেটা অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় খাওয়া যায় না অথবা বন্ধ করতে হবে। তো আমাদের অসুস্থতা হলে দুধ নিয়ে আসা হয়, আমাদের শাশ্বত বাংলার ভেতরে সবার ভেতর মাথা ঢুকে গেছে দুধ তো একটা আদর্শ খাবার। ওই সময় টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খেলে পারে ওইটা চিলেশন হয়, অর্থাৎ ওটাকে ধরে রাখে, ফলে টেট্রাসাইক্লিন ফ্রি হতে পারে না, অর্থাৎ টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ কাজ করে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক কাজ করবে না। কোন মানুষটি জানবে যে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় দুধটি খাওয়া যাবে না? এটা চিকিৎসক জানেন। এখন চিকিৎসক যদি তার অতীত জ্ঞান থেকে এই সিদ্ধান্ত নেন যে তাকে টেট্রাসাইক্লিন দিতে হবে, তাহলে উনি প্রেসক্রিপশন সুন্দর করে লিখে দিবেন এই ওষুধ চলাকালীন সময় আপনি দুধ অথবা দুগ্ধ জাতীয় কোনো খাবার সেবন করবেন না। সুতরাং এই এত তথ্য উপাত্ত এগুলি ডাক্তার ছাড়া অন্য কারো জানবার কথা না। সুতরাং বিভ্রান্ত হয়ে যখন উনি খাবেন, এই যে কথাগুলি বারবার বললাম যে স্পোরাডিক কনজাম্পশন, ইররেশনাল ইউজ অফ দি অ্যান্টিবায়োটিক, অযৌক্তিক ব্যবহার, এটা যদি হয়ে যায় তাহলে পরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে, অর্থাৎ সারা জীবনে তার কাজ করবে না। ফলে এই ছোট্ট একটা ইনফেকশন, সর্দি কাশি থেকে তার মৃত্যু হতে পারে, নিউবর্ন বেবি সদ্যজাত শিশু মারা যেতে পারে, হাত একটু কেটে গেছে সেখানে উনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, ওটা করে কাজ করবে, ওই হাত অ্যান্টিবায়োটিক খেলে জীবাণু উঠে সেপ্টিসিমিয়া মারাও যেতে পারে। সুতরাং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা যুগের একটা আলোচনার বিষয়, এটার ভেতরে ব্যাপক সচেতনতার দরকার। এখানে শুধু চিকিৎসক না, সমাজের বিভিন্ন অংশগুলো অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে যখন তখন দোকান থেকে নিয়ে আসে ওষুধ খাওয়া, এটা প্রিভেন্ট করতে হবে। এবং আমাদের একটা এর সহযোগিতার জন্য আমাদের সরকারকেও এগিয়ে আসতে হবে। কারণ হচ্ছে এটা এমন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আছে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন আরও জোরে করে করতে হবে, যেহেতু যেন বিনা প্রেসক্রিপশনে যেন ওষুধ দোকানদার না দেয়, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, অন্যান্য যে ব্যথানাশক। স্যার আপনার সাথে যুক্ত করে এটা আমি আলোচনা শেষ করছি। এত বছর দুটো আইন হয়ে গেছে, যিনি ঔষধ আমি আবার বলছি বিক্রি করেন তিনি কিন্তু জানেন যে এটা আমি অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারেন না। তাহলে উনি যদি অশিক্ষিত হন, এমন আছে যে লুঙ্গি পরে করেন, আমি তা বলতে চাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি এরকম যে উনি এসএসসি পাস করেন নাই, তাহলে উনি কোথেকে কি বুঝবেন? আরেকজন আছেন উনি 20 বছর ধরে করতে করতে উনি জেনে গেছেন যেটা আমি পারি না, কিন্তু ওটা অর্থলোভটা তার কাছে খুব প্রাধান্য দেওয়া বলে এটা করে না। এখন একটা রোগীর মাথাতে আমরা দুটো জিনিস ঢুকিয়ে দিতে চাই যে অ্যান্টিবায়োটিকটা চিকিৎসকের পরামর্শ পেতে খাবে না, তাহলে উনি কি করবেন? ওনার সামনে যখন ওষুধটা খোলা হবে মোড়কের গায়ে মাতৃভাষায় বাংলায় এবং ইংরেজিতে এবং একটা লাল মার্ক দেওয়া হবে, তাহলে পরে উনি বুঝবেন যিনি ওষুধ কিনছেন যে লেখা তো আছে অ্যান্টিবায়োটিক, তাহলে তো কথা নাই। আর যদি পড়তে একান্ত না পারেন তাহলে লাল মার্ক দেখে উনি বুঝবেন যে এটা অ্যান্টিবায়োটিকের ওষুধ, তখন উনি বুঝে যাবেন যে ওষুধটা আসলে আমার জন্য প্রাসঙ্গিক না। 2, স্যার আপনি বলেছেন যে নিয়ম কিন্তু ইত্য বছরে হয়ে গেছে, যেই অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারেন না প্রেসক্রিপশন ব্যতিরকে যদি ওটা বিক্রি করে ফেলেন, তাহলে বাংলাদেশের এক্সিস্টিং লয়ের সাথে একটা ইনকর্পোরেট করা থাকে 20,000 টাকা জরিমানা করা যেতে পারে। জি অবশ্যই ল ইমপ্লিমেন্টেশন তো অবশ্যই দরকার আছে, যেহেতু এটা ওভার ইউজ হচ্ছে বা রেগুলার ইউজ হচ্ছে না, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ব্যক্তিগত লেভেলে বা সোশ্যাল লেভেলে এটার অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা। অফকোর্স স্যার আপনার কাছে একটু ডায়াবেটিসের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আপনি চিকিৎসার বিষয়টা বলতে চাচ্ছিলেন, একটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন। অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থা এখন আছে, সো ইলাবোরেটলি একটু আমাদের দর্শকদের এই বিষয়টা জানান। এটা মানে সকল, যেহেতু ডায়াবেটিস একটা সারা বিশ্বে মানে মহামারী আকারে রিকগনাইজড, এটা সেই জন্য আমাদেরকে এটা কিছু না কিছু নলেজ রাখতেই হবে, এর বিশেষ করে এর প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং তার কমপ্লিকেশনের জটিলতার চিকিৎসা। তো প্রিভেনশন তো আমরা বলছি যদি একটা লোকের ডায়াবেটিস কিভাবে হবে না সেটা, যেমন তাকে আমরা বলি যে হেলদি খাবার, হেলদি ডায়েট, এক্সারসাইজ এবং ডিসিপ্লিন লাইফ। সে মানে তার 8টার নাস্তায় 8টায় খেতে হবে, আর্লি ঘুমাবে, আর্লি উঠবে এবং প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট যদি হাঁটতে পারে, ব্যায়াম করতে পারে এবং তার ওয়েটটা যেন ওভারওয়েট না হয়, এগুলা এই সমস্ত প্রিভেন্টিভ মেজারটা প্রিভেন্টিভ মেজার ফার্স্ট। এই জন্য যে যদি এটা, কারণ সে আমি এর আগে বারবার বলি যে এখন প্রতিটা ফ্যামিলিতে, প্রায় ফ্যামিলিতে তার ডায়াবেটিস আছে। ডায়াবেটিসটা হয় কি ধরনের, এবং প্রথম স্টেজ হিসেবে লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে শুরু করা উচিত। টাইপ 1
ডায়াবেটিস আছে, টাইপ 2 আছে। টাইপ 1টা সাধারণত বাচ্চাদের হয়, এটা সাধারণত ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়ে যায়, মানে যে জন্য ডায়াবেটিসটা হয় ইনসুলিনের অভাবে, এই ইনসুলিনে তার প্রোডাকশন হয় না এই ধরনের। আর টাইপ 2টা হলো ইউজুয়ালি বয়স্ক লোকদের হয়, এটা ইনসুলিন রেসিস্ট্যান্ট থাকে এবং ইনসুলিন সেক্রেশনটাও কম হয়, অথবা দুটোই একসঙ্গে থাকে, আচ্ছা এটাও হতে পারে। আর হলো এই দুইটা ডায়াবেটিস, তাছাড়াও জিডিএম আছে, প্রেগনেন্সি ডায়াবেটিস, বাচ্চা যখন পেটে আসে, অথবা সেকেন্ডারি ডায়াবেটিস একটা আছে, যদি অনেক দিন থেকে স্টেরয়েড নামে একটা বড়ি খেলো, ওই যে অ্যাজমা আছে কারো কারো, অনেক দিন থেকে স্টেরয়েড খাচ্ছে, কারো এডিশন ডিজিজ আছে, বিভিন্ন ডিজিজে আমরা ওই স্টেরয়েড ব্যবহার করি। এই স্টেরয়েড অনেক দিন খাওয়া যায়, তাহলে তার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। আর তাছাড়াও তার হাড় ক্ষয় যাওয়া, প্রেশার হওয়া, এগুলোও মানে এই জিনিসটা থাকে, সেই জন্য আমরা এটা প্রিভেনশন। আর আমরা একটা সিম্পলি একটা মানে ডাক্তার বা আমাদের স্টুডেন্টকে বলি যে তোমরা 3টা জিনিস মনে রাখবা, 3D। একটা হলো প্রথম ডিতে হলো ডিসিপ্লিন, ডায়েট, তারপরে ডিসিপ্লিন লাইফ, সেকেন্ড হলো ডায়েট, তারপরে ড্রাগ। আরও একটা জিনিস বলি যে তোমরা ওই মনিটরিং করতে হবে, মোটিভেশন করতে হবে এবং মেজারমেন্ট করতে হবে। মোটিভেশন না করলে একটা লোককে আমি চিকিৎসা দিলাম, প্রেসক্রিপশন সুন্দর করে লিখে দিলাম যে তুমি এটা খাও, ও 1 মাস খেয়ে ছেড়ে দিল। সুতরাং তাকে কিছুক্ষণ সময় দিয়ে ডাক্তারদের আমি এই জন্য আমরাও অবশ্যই তাকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে মোটিভেশন এবং তাকে বলে দিতে হবে, এবং কি ওষুধ আমি দিচ্ছি সেটাও মানে রুগীকে অবশ্যই বলা দরকার যে এটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা। এটা কন্টিনিউসলি, ডায়াবেটিস হলো সারা জীবনের জন্য রোগ, তবে ভয়ের কিছু নাই। আপনি যদি ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করেন, ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, আপনি সাধারণ জনগণের মতোই আপনি। স্যার ডায়েট আর ডিসিপ্লিনের ব্যাপারটা তো বলেছেন, একটু ওষুধের ব্যাপারটা। হ্যাঁ, ওষুধ এটা হলো কি এর ওষুধ ওই 1 নম্বর হলো যদি মুখে খাওয়া, যে ওরাল মুখে খাওয়ার ওষুধ আছে, প্যারেন্টাল আছে। প্যারেন্টাল আবার বেশ কিছু ধরনের আসছে, এখন নতুন নতুন ড্রাগও আসছে। ওরাল যেমন যে ট্যাবলেট জাতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট আছে, গ্লিকেজাইড, গ্লিমিপিরাইড, এই অনেক আছে এই ধরনের ট্যাবলেট, আর DPP-4 ইনহিবিটর, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, এই সমস্ত ড্রাগগুলা নতুন আসছে, আবার এখনও আসতেইছে। এবার 7 দিনের একটা মানে ব্লাডে গ্লুকোজ কন্ট্রোল করার জন্য ট্যাবলেট বের হয়েছে বর্তমানে, এই কয়েক মাস বা কয়েক বছর, 1 বছরও হয়নি বোধহয়, এই ধরনের 1-2 বছর হয়ে গেছে। মানে ওষুধের ক্ষেত্রে এখন নতুন যারা বারবার ইনসুলিন নিতে চায় না, তাদের জন্য এটা হয়। আমরা ডেইলি একবার খাওয়ারও আছে, 7 দিন অন্তর অন্তর খাওয়ারও আছে। আর তারপরে প্যারেন্টাল বা ইনসুলিনের ব্যাপার হলো সাধারণত আমরা দেখি যে এটা প্রত্যেকটা ডায়াবেটিস রোগী কিন্তু চিকিৎসা হলো ইন্ডিভিজুয়ালাইজড, মানে আলাদা আলাদা। আমার একটা ছেলের বাচ্চার একটা ট্রিটমেন্ট, ওটা আলাদা ট্রিটমেন্ট হবে। বয়স্ক লোকের যারা অনেক বয়স, যাদের অ্যাসিস্ট্যান্ট লাগে, যারা কোমরবিড ডিজিজ আছে, অনেক চিন্তা করে এই সমস্ত জিনিস। যাদের একটা ডায়াবেটিস যাদের থাকে, সাধারণত দেখা যায় যে ওদের সঙ্গে হার্ট ডিজিজ আছে, ইস্কিমিক হার্ট ডিজিজ আছে, অথবা হাই প্রেশার আছে, অথবা কিডনি সম্পৃক্ত ডিজিজ আছে। সেই জন্য এক একজনের চিকিৎসা এক এক মতো হবে। তবে আমাদের এখন বর্তমান বাংলাদেশের বাজারে সুন্দর সুন্দর ইনসুলিন বেরিয়েছে, যেটা আমরা যার জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা প্রেস করি। সেই জন্য আমি বলবো যে এটা এই ব্যাপারে যদি কোনো রোগীর এই ধরনের সিমটম থাকে, ঘন ঘন প্রস্রাব হওয়া, শরীর দুর্বল লাগা, তো পরিপূর্ণ পরীক্ষা করে একজন ডায়াবেটোলজিস্ট অথবা এন্ডোক্রাইনোলজিস্টকে পরামর্শ নেওয়া এটা সবাই উচিত। অবশ্যই। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। জি, আমি শাহিন বলছি মিরপুর 12 থেকে। আমার বাচ্চার বয়স হচ্ছে 11 বছর। ওর থ্যালাসেমিয়া আছে। তো সেক্ষেত্রে যেহেতু ডায়াবেটিস বিষয়ে যিনি কথা বলছেন, আমি সেই ডক্টর দৃষ্টি আকর্ষণ করছি। তা আমি জানতে চাচ্ছিলাম যে থ্যালাসেমিয়ার যে বাচ্চাগুলি রয়েছে, এদের কি ডায়াবেটিসের সম্ভাবনা আছে কিনা? বিশেষ করে আমার বাচ্চাটা দেখি যে ও মাঝে মাঝে একটু পানি বেশি খায় এবং সে মানে টয়লেটও সে যায়, মানে প্রস্রাবটা বেশি করে। তো সেক্ষেত্রে আমরা ডায়াবেটিসের টেস্ট করাবো কিনা, করলে কোন ধরনের টেস্টগুলি করাবো? জি,
উনি একটা খুব সুন্দর প্রশ্ন করছে, থ্যালাসেমিয়া এরকম রোগী আমি কয়েকটা পেয়েছি যাদের বয়স হয়তো 25-30 হয়ে গেছে, তাদের দেখা যাচ্ছে যে তাদের ডায়াবেটিস। এটাকে ওই যে তাকে ব্লাড দেওয়া হয়, আয়রন দেওয়া হয়, মানে এই আয়রনগুলো জমে বিভিন্ন জায়গায় জমে। প্যানক্রিয়াসের যে বিটা সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয় ওখানে জমে ওই বিটা সেলগুলো নষ্ট করে ডায়াবেটিস হয়ে যায়। এটাকে ব্রোঞ্জ ডায়াবেটিস বলা হয়। ব্রোঞ্জ ডায়াবেটিস, এই ডায়াবেটিস হলে দেখা যায় তার চিকিৎসা লাগে। তাছাড়াও একটা পুরুষের যদি হয়, পুরুষের ওই টেস্টিসে এটা জমে, টেস্টিসে পুরুষত্বহীন হয়ে যায়। মেয়েদের যদি হয় তাহলে ওভারিতে জমে, ওভারি নষ্ট হয়ে গেলে সেও মানে বাচ্চা দেওয়ার ক্ষমতাতে হারিয়ে ফেলে। মানে এটা হচ্ছে যাদের থ্যালাসেমিয়া আছে, যারা জি হিমোসাইডারোসিস, হ্যাঁ, তাছাড়াও হার্টে জমতে পারে, বিভিন্ন জায়গায় জমতে পারে। তো সুতরাং ওনার উদ্দেশ্যে আমি বলবো যে উনি যেন ওই এই ডায়াবেটিসটা স্ট্যান্ডার্ড টেস্ট করে কোনো ডাক্তারকে বা স্পেশালিস্টকে দেখানো উচিত। ওনার বাচ্চার বয়স বলেছেন 11, যদি আমরা জিজ্ঞেস করিনি বাচ্চা ব্লাড টেস্ট 11 মতই বলছে আর কি। জি, তাহলে সেক্ষেত্রে উচিত হচ্ছে একটা এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যোগাযোগ করে অ্যাট লিস্ট একটা রেগুলার চেকআপের মধ্যে রাখা। গ্রোথ রিটার্ডেশন হয়, মানে বাচ্চা লম্বা গ্রোথ হয়, এগুলাতে অনেক সময় হরমোন থেরাপি লাগতে পারে। সুতরাং একজন হরমোন স্পেশালিস্টকে দেখানো তার ভালো হবে আমার মনে হয়। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে এই সিচুয়েশনটাতে যে সারপ্রাইজ বলেছেন আপনাকে, বাচ্চাকে নিয়ে যদি আপনি একটু এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কনসাল্ট করে নেন এবং রেগুলার চেকআপে রাখেন, হোপফুলি এটা নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আর যদি অসুবিধা থাকেও সেক্ষেত্রে ডাক্তারের সেই বিষয়টা আপনাকে বলে দিবেন বা হ্যান্ডেল করে দিবেন কি করা লাগবে। অনেক ধন্যবাদ আবার আপনার প্রশ্নের জন্য। ডক্টর খসরুজ, আপনার কাছে এখন যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের বিষয়টা। ভ্যাকসিনটা আসলে স্পেশালি এই কোভিডের সিচুয়েশনটাতে আমাদের কাছে খুবই প্রমিনেন্ট একটা ট্রিটমেন্ট অপশন হিসেবে চলে এসছে এবং আমাদের বাচ্চাদের জন্য আমরা ভ্যাকসিন দিচ্ছি, বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে ভ্যাকসিন আসলে আমরা প্রোভাইড করি। এই ভ্যাকসিন জিনিসটা কি এবং এই ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তাটা কি আসলে? জি ধন্যবাদ। আমরা তো চিকিৎসা বিজ্ঞানের মৌলিকই কথা, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা এখন আলোচনা করেওছি একবার। তাহলে একটা মানুষের কোভিড হয়ে যাক, তারপর কোভিডের চিকিৎসা করে ভালো করি, এটার থেকে আমরা আগের থেকে কোভিড হওয়ানো বন্ধ করলাম, সেটা নিশ্চয়ই ভালো না। তাহলে সেটা দিয়ে বন্ধ করা যায় কীভাবে? ভ্যাকসিন দ্বারা। তাহলে সেটা হচ্ছে প্রিভেনশন। আর অসুখ কি হলো না, তাহলে আমার কিওরের দরকার নাই। এখন যেটা এক্সিস্টিং সেটা আমাদের এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই। এটা একদম গ্রাসরুটে প্রত্যন্ত অঞ্চলে পল্লীতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আমরা কম বেশি সবাই জানি 6টা অসুখের জন্য এটা হয়। আমি এই আলোচনা যাচ্ছি না, যেহেতু এটা আমরা সবাই এই ফলটা পেয়েছি এবং একটা স্মার্ট একটা কার্ড মেনটেন করা হয়, সেখানে কোন ভ্যাকসিনটা কোন তারিখে দিল, ধরা যাক পার্টুসিস, সেখানে সেটা কবে দিল বা কোনটা কোন তারিখে দিল, এবং অত্যন্ত আশার কথা পৃথিবীতে বাংলাদেশ সাফল্যের দিক থেকে এইটা প্রায় 90% অধিক ফলাফল পাওয়া গেছে। তার মানে আমরা 6টা অসুখকে মোটামুটি জাদুঘরে পাঠিয়ে দিতেই পেরেছি, এবং আল্লাহ না করে 6টা অসুখ যদি থাকতো এটা আরও টোটাল কমিউনিটির জন্য একটা থ্রেট হতো এবং একটা অসুখ আরেকটা অসুখকে ডেকে নিয়ে আসে। তাহলে এটা অলরেডি আমরা ফল পাওয়া বিষয়। আপনি কোভিডের সময় বলেছেন, যদি আমরা একটু স্টিগমাটা চিন্তা করে দেখি, যখন কোভিড ভ্যাকসিন আসে তখন কিন্তু প্রথমে কেউ নিতে চাচ্ছিল না, ওর ভেতরে না জানি কী আছে, কোন অ্যাডভার্স ইফেক্ট হবে, পৃথিবীতে কেউ নেয় নাই। আর একটা যে জিনিসটা কাজ করেছিল সেটা হচ্ছে ছোটো বাচ্চাদের ভ্যাকসিন হয়, বড়রা আবার ভ্যাকসিন নেয় নাকি, এরকম একটা স্টিগমা কারোর ভেতরে ছিল। তো যখন একটা পাইলট প্রজেক্ট করা হয়, সেখানে মেডিকেল পার্সোনেলরা প্রথমেই টেলিভিশনে দেখানো হয় যে একটা ডাক্তারেরা এটা নিচ্ছে। তাহলে তারপর যখন এই পাইলট প্রজেক্টটা প্রথম কয়েকদিন যখন চললো, সারা বাংলাদেশের মানুষ দেখলো যে না, ডাক্তারেরা যখন নিজের শরীরে নিজে কোভিড ভ্যাকসিন নিচ্ছে, নিজের ক্ষতি তো আর সে করবে না, এবং তার পরিবারটাও করা শুরু করলো, তখন স্টিগমা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। এবং প্রথম দিকে রেট খুব অল্প ছিল, আমরা বলতে গেলে জোরে করেই নিয়ে আসছি, এবং আস্তে আস্তে সাফল্য রেট দেখা গেল। অন্তত প্রথম ভ্যাকসিনটা যদি আমরা করি, তাহলে সারা পৃথিবীতে এই কোভিড ভ্যাকসিনের হারের টপ 10-এর ভেতরে বাংলাদেশ একটা আছে। তাহলে আমরা এবং দেখতে পাচ্ছি এখন দৃশ্যমানভাবে কোভিড আমাদের একটা থ্রেট না, বিচ্ছিন্নভাবে তো কিছু কিছু তো হবেই, গ্লোবাল সমস্যা একটা, কিন্তু এখন আর মৃত্যু ফলটা আমরা অলরেডি পাচ্ছি। হ্যাঁ, আরও কিছু ব্যাপার আছে আমাদের মাথাতে। এটা একটা ধারণা হয় যে ভ্যাকসিন মানে ওই অসুখটা হবে না, ব্যাপারটা তা না। তো অনেকে বলছেন, তো আমি তো ভ্যাকসিন নিয়েছিলাম, আমি 3টা ভ্যাকসিন নিয়েছি, তারপর আমার কোভিড হয়েছে। ইজ ট্রু। তাহলে ভ্যাকসিন শুধুমাত্র অসুখ বন্ধ করায় না, তার ক্ষতিকর দিকও কমায়। কীরকম? যদি কারো হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হতো, এই ভ্যাকসিনটা যতটুকু তাকে অ্যান্টিবডি দেয়, তার জন্য হয়তো ওনার বাসাতেই চিকিৎসা করা সম্ভব, প্রকোপটা কম হচ্ছে। যদি হাসপাতালে ভর্তি হওয়াই লাগে,
তাহলে তার হয়তো আইসিইউ ডিমান্ড হতো, কিন্তু ভ্যাকসিনেশনের কারণে তার আইসিইউ হয়তো যাওয়া লাগবে না, তার ওয়ার্ডে তার চিকিৎসাটা হয়ে যাচ্ছে। আইসিইউতে যদি যাওয়া হতো তাহলে তার ফ্যাটালিটি রেট যেখান থেকে আসছেন সেখানে হয়তো চলে যাওয়া লাগতো, আমরা সেটা জানি না, বাট বই কেতাব তাই বলছে বা হিসাব তাই বলছে। কিন্তু উনি এই মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করছে। তাহলে ভ্যাকসিন কিন্তু নানাবিধ উপকার করে। আর আপনি যেটা হয়তো বলতে চাইছেন যে এগুলি তো সরকারি থেকে দেওয়া হয় এবং বিনামূল্যে বা খুবই সুলভ মূল্যে দেওয়া হয়, এগুলো একদমই যেগুলি আমরা আলোচনা করি সেখানে কোনো পয়সা লাগে না। এছাড়া যারা অ্যাফোর্ডেবল তারা যদি চিন্তা করেন তাহলে ফ্লু ভ্যাকসিন নিতে পারেন, তবে অদ্যাবধি এটা একটু দামি, সুতরাং আমি আবারও বলছি যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন সেটা তার ক্ষেত্রে হতে পারে। মানে যেহেতু ভ্যাকসিনেশন যেহেতু প্রিভেনশনের জন্যই তৈরি করা, যেমন আমরা দেখছি এখন জরায়ু ক্যান্সার প্রিভেনশনের জন্য খুবই সাকসেসফুল ওয়েতে কিন্তু ভ্যাকসিনগুলো কাজ করছে। তো এরকম কি কি ধরনের ভ্যাকসিনগুলো আসলে আমাদের দেশে অ্যাভেলেবল আছে এবং মানুষের নেওয়া প্রয়োজন সে বিষয়টা একটু জানতে চাই। জি ধন্যবাদ। আমি আসলে এটার ইতিবাচক দিকের থেকে আমি এইটার জন্য ট্রেন্ড হয়ে না দাঁড়াই এটা আমি বলবো, কারণ আমার মাস পপুলেশন 16 কোটিকে বিবেচনা করতে হবে। এটাকে যদি আমি একটা খুব স্পেসিফিক গ্রুপকে যদি আমি এটাকে এনকারেজ করি তাহলে এটা একটা সামাজিক বৈকল্য সৃষ্টি হতে পারে। সেই জন্য যেগুলি অতি জরুরি, যেমন ধরেন ডাক্তারেরা, আমি আপনি স্যারেরা আছেন, এখানে আমরা কাজ করি, যারা প্যারামেডিক্স আছে বা চিকিৎসা ব্যবস্থার সাথে যারা সম্পর্কিত, তাদের নিডলের ছোঁয়া ঢুকে যেতে পারে। তাহলে এই নিডল দ্বারা যে অসুখটা হয় অর্থাৎ রোগী থেকে আসছে সেটা হচ্ছে হ্যাপাটাইটিসের ভ্যাকসিন, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি গ্রুপ, তারা এটা নেওয়াটাকে উৎসাহিত করি। আবার এরকম যারা বিভিন্ন রকম গ্রুপের সংস্পর্শে আসেন তারা। আর একটা কথা আপনি খুবই সুন্দর করে বলেছেন, যেটা হচ্ছে যে হ্যাঁ একটা ক্যান্সার হওয়ার থেকে তো অন্তত একটা ভ্যাকসিন তো সস্তা, সুতরাং এই যে জরায়ুর ক্যান্সার যেটা এখন ব্যাপক আলোচনা হচ্ছে সেই ক্ষেত্রে এটা নিতে পারে। আর এছাড়া ফ্লু ভ্যাকসিনও কিন্তু আমরা অ্যাডভাইস করি যাদের লাং এ ইনফেকশন আছে বা অ্যাজমাতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া। যে আমি আবারও বলছি যে এটা যদি ট্রেন্ড হয়, এই গণমাধ্যম থেকে এই মেসেজটা যায়, তাহলে কিন্তু এবং এই সিদ্ধান্তটা রুগী যে আমাকে ডাক্তারকেই যে বলবে যে আমার কষ্ট আছে, আমার অ্যাফোর্ড করতে পারি, আমি কি কোনো ভ্যাকসিন নিব, উত্তরটা এভাবে আসাটাই হচ্ছে প্রফেশনাল, এটাই রেশনাল। জি, আপনার কাছে লাস্ট প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে একটু বার্নের বিষয়টা নিয়ে, যেহেতু এখন আমরা একটা ইনসিডেন্ট দেখেছি খুবই আনফর্চুনেট এবং অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু এখানে 70, 60, 90% বার্ন পর্যন্ত হয়ে গেছে। তো একটা বার্ন পেশেন্টকে যখন প্রাইমারি ট্রিটমেন্টের ব্যাপারে কিন্তু আমাদের সবার বেসিক নলেজটা খুবই কম, হয়তো আমরা ডাক্তাররা কিছুটা জানি কিন্তু সাধারণ মানুষ এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য খুব প্রিপেয়ার থাকেন না। একটু ছোট করে যদি সবার সচেতনতার জন্য কিছু বলতেন এই সিচুয়েশনগুলো। জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ধরা যাক একটা অ্যাক্সিডেন্ট, ওই ঘটনাটাই ধরা যাক, ওখান থেকে যেই হাসপাতালে আসুক না কেন তার তো কাপল অফ আওয়ার্সও চলে যেতে পারে বা মিনিট চলে যেতে পারে। সেক্ষেত্রে কি করণীয়? প্রথমে বলা আছে তার কাপড় চোপড় খুলে দাও। কেন? সে যদি সিল্ক টাইপের কাপড় পরে তাহলে তো ওইটা পুরে আরও শরীরে এমনভাবে বাঁচবে যে ওইটা খোলা যাবে না। তাহলে এক। দুই হচ্ছে পানি দাও। এটা বাংলাদেশে খুবই সহজ সুলভে পাওয়া একটা উপকরণ, এবং এইটাও বলে দেওয়া হচ্ছে অন্তত 20 মিনিট পানির ভেতর রাখো। কেমন পানি? কোনো দরকার নেই, আমরা প্রচলিত পানি বলতে যেটা বোঝায় সেইটাই। তার গাড়িতে ট্যাপ ওয়াটার আপনি দিয়ে দেন, হাতের কাছে যদি পুকুর থাকে তাকে পানিতে চুবান, বালতি থাকে বালতির মধ্যে করে দেন, সহজ করে দেন। এবং অনেকে মনে করছে বরফ একটু মিশাই, ঠান্ডা পানি মিশাই, তাহলে তো একটু আরাম পাবে, হয়তো আপাতভাবে আরাম পাবে। কোনো ক্রমে ঠান্ডা পানি অথবা বরফ মেশানো যাবে না, এটা ফ্রস্ট বাইট হয়ে আরও সমস্যা হতে পারে। মানে রুম টেম্পারেচারে যেটা আছে ওই পানিটা ব্যবহার করলে যথেষ্ট। অনেকে সেখানে পেস্ট দেন, অনেকে ডিমের কুসুম দেন, অনেকে বাটার দেন, অনেকে মার্জারিন দেন, এগুলিও দেওয়া যাবে না। এইখান থেকেও এই হিটটা বের হয়ে আসতো, সেটা আরও প্রকারান্তরে আরও ক্ষতি করবে। এগুলি আসলে ঘটনা আমি সিঁদুর দিতে আমরা দেখেছি। তারপর এখন যদি ওই আগুনের জায়গাটা থাকে, সাধারণত বাংলাদেশে মাঠ থাকে, বলা আছে মাঠে তুমি বালুর ভেতর গড়াগড়ি করো, এটা তো খুব সহজ একটা বিষয়। আর একটা জিনিস, হাতের কাছে যেটা পাওয়া যাবে সেটাকে পানিতে ভিজিয়ে, ধরো যাক কম্বল অথবা টাওয়েল, এটাকে ভালো করে পানিতে মিশিয়ে যদি ওনার গায়ে জড়িয়ে দেওয়া যায় তাহলে আগুনটা নিভে যাবে। এবং অন্য কোনো কিছু লাগাতে বারবার আমরা বলেছি, সর্বোচ্চ হাতের কাছে যদি ভেজা কটন টাইপের সুতি টাইপের যদি পাওয়া যায় সেটা যদি মোটামুটি স্টেরাইল করে দিয়ে যদি হাতের জায়গাতে দেওয়া হয় তাহলে মোটামুটি সহনীয় হবে। আর একটা জিনিস, ও ব্যথার চোটে হাতুনি ঝাঁকুনি দিতে পারে, সেই ক্ষেত্রে ইমোবিলাইজেশন করা যদি পসিবল হয় তাহলে একটা কলার স্লিং দিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসার পর পরবর্তী চিকিৎসকে ঠিক করে দিবেন। জি অবশ্যই স্যার, এই বিষয়ে আপনি কিছু অ্যাড করতে চান কিনা? একদমই খুবই অল্প সময় আছে। আমি বলছি যে এই বার্নের আবার প্রকারভেদ আছে। হ্যাঁ স্যার, আমি জটিলতায় যেতে চাই না, যে ইলেকট্রিক বার্ন বা হ্যাঁ বিভিন্ন ধরনের বার্ন আছে। আরেকটা হলো
মানে পার্সেন্টেজ আছে একটা, হ্যাঁ পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পড়া গেল। যেমন আমরা সাধারণত ধরি যদি 60%-এর উপরে যায় তার মানে জীবন নাশের সংখ্যা বেশি থাকে। আবার দেখি যদি কোন জায়গায় সে বারণ করলো, যেমন শ্বাসনালী যদি বার্ন করে তারও এটা প্রবণতা বেশি বেড়ে যায়। স্যার টাইপ অফ বার্ন নিয়ে যদি ছোট করে কিছু বলতে চান, আমরা একদমই অনুষ্ঠানের শেষের পর্যায়ে। টাইপ অফ বার্ন যেমন আমরা একটা দেখেছি আগুন লাগলে কি ধরনের বার্ন হলে কি করা উচিত, যদি কারো ইলেকট্রিফিকেশন হয় বা অন্য কোনো ধরনের বার্ন হয় কি করবে? ইলেকট্রিফিকেশন এটাও একটা ধরনের, আর যে ডাইরেক্ট ধোঁয়া দিয়ে একটা বার্ন হতে পারে, বিরাট একটা জায়গায় এক্সপ্লোশন হলো সেখান থেকে সেই ধোঁয়া ভিতরে চলে গেল, এক্সপিরেশন হ্যাঁ এটা এই জায়গাটা বার্ন হলে সবচেয়ে বেশি ক্ষতি করে। এটা রেসপিরেটরি সিস্টেম যদি অ্যাফেক্টেড হয় তাহলে এটা বেশি ক্ষতি করে। আর একটা জিনিস যদি আমরা যেটা আগুনের বার্ন হয়, কারো কারো দেখা যাচ্ছে যে গরম পানি পড়ে বার্ন হলো, সেটা সাধারণত উনি তো বলছেনই যে এটার ওইভাবে চিকিৎসাটা করে পানি দিয়ে অন্যান্য কিছু কেমিক্যাল না দিয়ে, এই ডিম অনেকে ডিম ভেঙে দেয়, এটা সাধারণত ওটা হচ্ছে সবচেয়ে নর্মাল পানি যদি ডুবে দিয়ে তারপরে ওনাকে বার্ন আমাদের হাসপাতালে পাঠানো সবচেয়ে বেশি। ডাক্তাররাই সিদ্ধান্ত নেবে যে কতটুকু বার্ন হয়েছে, কতটুকু তার ইয়া দিতে হবে। আর সেকেন্ডারি অনেক সময় দেখা যায় যে এটা অনেক মেডিসিনও লাগে, এটাতে যেটা আছে সুদিং ইফেক্ট যাতে থাকে সেই জন্য ইয়া দেয়। তারপরে যদি সেকেন্ডারি ইনফেকশন না হয়, সেকেন্ডারি ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক লাগতে পারে অবশ্যই। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা এই ধরনের সিচুয়েশনগুলোতে আসলে ওভার এনথুজিয়াস্টিক হয়ে জায়গাগুলো ওভার ক্রাউডেড না করাটাও ইম্পর্টেন্ট, যাতে যারা সার্ভিসটা দিচ্ছে তারা প্রপারলি দিতে পারে। বলছেন একটা ওভার ক্রাউডেড হয়ে আর ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে এই যে মর্মান্তিক দুর্ঘটনাটা হয়েছে, যারা প্রাণ হারিয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ আছে তাদের সবার দ্রুত সুস্থতা কামনা করছি। আর আমাদের দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে উপস্থিত থেকে মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আশা করছি দেখা হবে আবার আগামী সপ্তাহে।